স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজ আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ইকোনমিক্স প্রফেসর ডক্টর শওকত আলী এবং আমার সাথে আরো রয়েছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আমরা আলোচনা করব, তবে তার আগে আজকে দর্শকদেরকে আজকের দিনে যে গুরুত্বপূর্ণ সংবাদ সেটির একাংশ শোনাবো এবং সেটি জানানোর পাশাপাশি দুটো আসলে খারাপ সংবাদও আমার হাতে রয়েছে, সেটিও আমি আসলে দর্শকদেরকে একটু জানাতে চাই। ডোমিনিকান রিপাবলিকানে একটি নাইট ক্লাবে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত 200 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেট সেট নাইট ক্লাবে এই দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় পুরো দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধ্বংসস্তূপে একটি বড় অংশ অপসারণ করা হয় এবং করার পর মৃতদেহগুলি তুলে নেওয়া শুরু করেন কর্তৃপক্ষ এবং আমরা কিন্তু আসলে সেখানে ভয়াবহ একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। উদ্ধারকারী দল জানিয়েছে যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই নারী এবং তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি পুরোপুরি। শনাক্তকরণের কাজ কিন্তু চলছে। মঙ্গলবার দুর্ঘটনার সময় দেশটির জনপ্রিয় শিল্পী রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল এই নাইট ক্লাবে। এই সময় অতিরিক্ত ভিড়ের কারণে নাইট ক্লাবটির ছাদ ধসে পড়ে। পেরেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শেষকৃত্যে ডমিনিকান রিপাবলিকানের প্রেসিডেন্টও অংশ নেন। নিউ ইয়র্কের আরেকটি খারাপ সংবাদ আজকে রয়েছে। হাডসন নদীতে আজকে বিকেলের দিকে একটু আগে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা 6 জন নিহতের খবর এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে। পাইলট ছাড়া বাকি যাত্রীদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ও 3 জন শিশুও ছিলেন। তারা সবাই স্পেনের পর্যটক, নিউ ইয়র্কে বেড়াতে এসেছিলেন। এই ঘটনায় ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি প্রশাসন। এই দুটি সংবাদ আজকে আসলে অনেকটা মন খারাপ করে দেওয়ার মতো সংবাদ। এছাড়া আজকে আলোচনার জন্য যে সংবাদগুলো আমার হাতে রয়েছে তার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমের বেশ প্রচেষ্টা তারা এখনো চালাচ্ছেন। গত সপ্তাহের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে বিশৃঙ্খল না দেখিয়ে কৌশলী পদক্ষেপ হিসেবেই সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে। বেশিরভাগ দেশে এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, তবুও বড় মাত্রার অনিশ্চয়তা তৈরি হয়েছে বৈশ্বিক বাণিজ্যে। চায়নার উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা হয়েছে, যা চায়নার অর্থনীতির উপর একটি বড় ধাক্কা দেবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। চায়নার বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি চীনের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিকভাবে আলোচনার দরজা খোলা এটি জানিয়েছেন, তবে সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের সঙ্গে। চায়না তার অবস্থানে শেষ পর্যন্ত অটল থাকবে বলেও তিনি জানান। চাপ প্রয়োগ, হুমকি বা ব্ল্যাকমেইল এগুলো চায়নার সঙ্গে কাজ করার সঠিক পদ্ধতি না বলেও তার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও দ্বিপক্ষীয় মঙ্গলজনক সহযোগিতার নীতিতে আমরা মত পার্থক্য দূর করতে চাই বলে তিনি মত দিয়েছেন। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানো এ বিষয়ে কথা বলেছেন এবং খানিকটা কঠোর বার্তাই দিয়েছেন আমেরিকার জন্য। আমেরিকার বেপরোয়া এবং অন্যায় আচরণ জনগণের ইচ্ছার বিরুদ্ধে এটি তিনি উল্লেখ করেছেন এবং বলছেন এটি শেষ পর্যন্ত ব্যর্থ হবে। একটি শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হয় না। চীন যুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না। আমেরিকা যদি জোর করে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে চায়নাও শেষ পর্যন্ত লড়াই করবে বলেও তিনি আভাস দিয়েছেন। বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশ প্রসঙ্গে যদি জানাই, পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারতের আকস্মিকভাবে বাতিল করার ঘটনাকে অস্বাভাবিক বলে বর্ণনা করছেন বাংলাদেশের অর্থনীতিবিদরা। তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন বাংলাদেশের বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না। এছাড়াও বাংলাদেশের আরো একটি সংবাদ এই মুহূর্তে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আরো ভালো হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলছেন সাধারণ মানুষ বলছেন, কোট করি, তিনি বলছেন সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারাও আরো 5 বছর থাকেন, কোট আনকোট। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দুজন আলোচক আমার সঙ্গে রয়েছে। প্রফেসর
ডক্টর শওকত আলী, দুই অর্থনৈতিক পরাশক্তির যে বাণিজ্য যুদ্ধ আমরা দেখছি, কি দেখেন সামনের দিকে? যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি বিটুইন দিস টু কান্ট্রি, তারা কিন্তু খুবই বড় ট্রেড পার্টনার। মেক্সিকো থেকেই যুক্তরাষ্ট্র অনেক কিছুই ইম্পোর্ট করে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যুক্তরাষ্ট্র এবং চীন দীর্ঘদিন ধরে তাদের এই বাণিজ্যিক সম্পর্ক। এখানে মনে রাখতে হবে শুধু বাণিজ্যিক সম্পর্ক কিন্তু না, যুক্তরাষ্ট্র যে ট্রেজারি বন্ড বিক্রি করে অর্থাৎ টাকা বড় করে সবচেয়ে বেশি কিন্তু চীনের কাছ থেকে, ক্লোজ টু $1 ট্রিলিয়ন। এখন যুক্তরাষ্ট্রের ট্রেড ডেফিসিট বা ট্রেড ডেট অনেক বড়। এখানে দুটো জিনিস আছে, ট্রেড ডেফিসিট একটা আছে, আর একটা হচ্ছে বাজেট ডেফিসিট। আমরা বলি টুইন ডেফিসিটস। এটা প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় একমাত্র ব্যালেন্স ছিল, কিন্তু তারপর থেকে রিপাবলিকানদের হাতে, বিশেষ করে জুনিয়র বুশ, তার হাত থেকে আমরা ট্রেড ডেফিসিট এবং আপনার বাজেট ডেফিসিট এই দুটোই আমরা একইভাবে সম্মুখীন হয়ে ফেলে আমাদের বড় করতে হয় বহু টাকা, এবং যখন এই বড় করে খান, পেমেন্ট দেন না, তখন এটা ডেট বলে, DEBT। এই ডেটটার জন্যই তার মাথা খারাপ হয়েছে। কিছুটা স্বাভাবিক, এটা হওয়া উচিত হয়তো বা, কিন্তু এর মেজারটা নিতে হলে, স্টেপগুলো নিতে হলে কংগ্রেস বা সিনেট এটা নিতে পারত। তা না নিয়ে ওনার কোনো হিসেব, মনে রাখবেন একটা বাইলেটারাল এগ্রিমেন্ট, প্রথম কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ না থাকলে কোনো কান্ট্রির সাথে আপনার ট্রেড আপনি করতে পারেন না। তো চীনের সাথে এত বড় বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, এটা তারা ট্রেড নেগোসিয়েশন দিয়েই শুরু করতে পারত। এটা না করে সবাইকে একই সাথে অব্যালেন্স করে ক্ষতি যেটা হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রের। আপনারা দেখেছেন হঠাৎ করে মাত্র গত সপ্তাহে প্রায় $3.5 ট্রিলিয়ন ওয়েলথ লস হয়েছে। বিষয়টা হচ্ছে ইকোনমিস্টরা প্রায় 70 বছর ধরে এই আন্দোলনটা করে আছে, ওপেন মার্কেট, ফ্রি মার্কেট ইকোনমি। তার মানে হলো উইদাউট ট্যারিফ, এটাকে আমরা বলতাম প্রোটেকশনিজম। তারপরে যুক্তরাষ্ট্রের সাহায্যেই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, WTO, এবং সেখানে ওয়ার্ল্ড ট্রেড কোর্টও আছে। যদি কেউ ট্যারিফ বসায় একজন আরেকজনের বিরুদ্ধে অসম, তার বিরুদ্ধে কোর্টে যাওয়া। যেমন যুক্তরাষ্ট্র প্রায় 120 বার ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার WTO তে গেছে, এবং প্রায় দেখা যায় 70% তারা জিতে গেছে। তো এখানে কেন হঠাৎ করে মাত্র অল্প দিনের ভিতরেই করেছে, আচ্ছা করলো গেল, আবার দেখেন এখন বলছে যে 90 দিনের জন্য আমরা এটা বাতিল দিলাম, কিন্তু ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে। এতে পূর্ণাঙ্গ ভাবে যে ক্ষতিগ্রস্ত সারা দুনিয়ায় হচ্ছে, ডিপ্রেশন হবে, ইকোনমিক স্ট্যাগন্যান্ট শুরু হয়ে গেছে অলরেডি, ইনফ্লেশন আসছে, তারপরে আপনার কনজিউমার প্রাইসেস আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের ভিতরেও সবকিছু ইনক্লুডিং গ্রোসারি, সবকিছু, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, লাম্বার বলেন, কানাডার সাথে কি সম্পর্ক দেখেন। এগুলো করার আগে সবসময় একটা নিয়ম হলো যে একটা রিসার্চ থাকতে হয়, একটা সার্ভে থাকতে হয়, এবং ইট ইজ এ ভেরি লেন্থি প্রসেস, যে কোন আইটেমে আপনি ট্যারিফ দেবেন বা দিবেন না, এগুলো দিতে হবে। কিন্তু এটা না করে কার কথায় মাত্র 1-1.5 মাস ক্ষমতা এসেই এই যে কাজটা করলো, এতে আমরা ইকোনমিস্টরা আমরা বলি ওয়েলফেয়ার লস। এটা ওয়েলফেয়ার শুধু যুক্তরাষ্ট্রের জন্যই না, সারা দুনিয়ার কাছে এটা একটা বিরাট সমস্যা হিসেবে, যেটাকে আমরা অনেক সময় বলি যে ট্রেড ওয়ার, এবং আপনি দেখছেন সব জায়গায় তাই লেখা হচ্ছে, রিটেলেটরি ট্রেড ইম্পোজ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আপনি দেখেন চীন বলছে আমি 85% দেব, ট্যারিফ ইম্পোজ করবো যুক্তরাষ্ট্রের উপরে। ট্রাম্প বলছে আমি 125 এটা দেব। আসলে কি জানেন, যখনই অ্যারাউন্ড 35 to 40% ট্যারিফ যদি আপনি কোথাও বসান কোনো কান্ট্রি পরে, তাহলে এটাকে আমরা বলি প্রহিবিটিভ ট্যারিফ। তার মানে এর সাথে আর কোনো বাণিজ্য করা যায় না। তাহলে এখন বোঝেন যে চীনের সাথে যদি এই জিনিসগুলো হয়, যার দেখেন সেকেন্ড বড় শুধু পার্টনার না, আমরা যদি টাকার দরকার হয়, আমরা যে টাকাটা নিই চীন থেকে, কিভাবে নিই? ট্রেজারি বন্ড। আমরা ট্রেজারি বন্ড তাদের কাছে বিক্রি করি। এখন দেখেন যদি চীন ট্রেজারি বন্ডগুলো ফিরিয়ে দেয়,
কারণ এখানে অনেক কথা আছে, রেট অফ ইন্টারেস্টের একটা বিষয় আছে, ইনফ্লেশন আছে, আপনার ভ্যালু অফ দি ট্রেড আছে, অনেকগুলো বড় কথাবার্তা এর সাথে সংশ্লিষ্ট। যদি বলে যে তুমি আমাকে টাকা ফেরত দাও, $1 ট্রিলিয়ন তাকে ফিরিয়ে দিতে হবে, আর তোমার ট্রেজারি বন্ড তুমি ফিরিয়ে নিয়ে নাও। যুক্তরাষ্ট্র কিন্তু ডবল বিপদে পড়ে গেছে। এবং যুক্তরাষ্ট্রের সাথে যদি চায়না এটা করে, আপনি কি মনে করেন? মনে করেন সেকেন্ড পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও এক্স্যাক্টলি তাই করবে। আচ্ছা, এখানে আরেকটা বড় প্রশ্ন হলো যে আপনি যখন ট্রেড করেন তখন আপনি কিন্তু হাতে আপনার ইনকাম হয়, তার মানে আমাদের এক্সপোর্ট মানে আমাদের ইনকাম যে কোনো দেশের, আর ইম্পোর্ট যখন করি তখন এটা আপনার হচ্ছে আপনার ব্যয়। তো এখন যদি হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশ, আমরা যদি বাংলাদেশ থেকে কিছু এক্সপোর্ট না করতে পারি তাহলে আমাদের কিন্তু ইনকাম কমে গেল। সো দ্যাট ইউরোপিয়ান ইউনিয়ন আর চায়না তো আছেই। তো যদি আমি ইনকাম না করি তাহলে আমার কিন্তু ডলার রিজার্ভটা কমে গেল, ডলারের ডিমান্ডটা কিন্তু আর থাকলো না আগের মতো। ফলে এখানে একটা সমস্যা দেখেন। আরেকটা সমস্যা হলো যে রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের যে গুরুত্ব সারা দুনিয়াতে, ইম্পর্টেন্স কিন্তু কমে গেছে অলরেডি। আপনি দেখছেন চীন অলরেডি তাদের ডিজিটাল কারেন্সি ব্যবহার শুধু করিনি, এই মাত্র 2 সপ্তাহের ভিতরে তারা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে আমাদের নেবারিং কান্ট্রি যত আছে এশিয়ান কান্ট্রিগুলোতে তারা ডিজিটাল কারেন্সি মাত্র কমিশন নেবে তারা $2 পার 102%। এখানে যদি ডলার টার্মস করা হয় এই কারেন্সি, তাহলে সেখানে আমাদের অনেক টাকা ব্যয় করা হয়। মানুষ অনেকেই কিন্তু ডলারটাকে যে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে সারা দুনিয়াতে, যেটাকে আমরা বলি গোল্ড কারেন্সি, কখনো আমরা বলি রিজার্ভ কারেন্সি, এটা কিন্তু অ্যাবান্ডন হয়ে যাবে। যদিও হয় এটা কিন্তু অতি সহজে আর ফিরে আসবে না। আপনি জানেন অলরেডি কিন্তু 30% ডিফারেন্ট কারেন্সি আস্তে আস্তে এগিয়ে আসছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাণিজ্যতে চলে আসছে। তো এই ফলে হবে কি ডলারের ভ্যালু যাবে কমে, এই ডলারের অস্তিত্ব আস্তে 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 আপনার ভ্যালুটা লোপ পাবে। ফলে যুক্তরাষ্ট্রের যে এখন যে পর্যন্ত বাহাদুরি আছে, হাই ডিমান্ড এবং ভ্যালু যে আপনার ডলারের যে স্টেবিলিটি, এটাও কিন্তু নষ্ট হবে। তো এই বিষয়গুলো এখন চলছে, দেখা যাক যে কি দাঁড়ায়। আপনার বড় দুটো পার্টনার এটা করছে, এতে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ছোট দেশগুলো যারা আমাদের মতো দেশগুলো, আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। আমরা বেশ কিছু ইম্পোর্ট করি, আমরা এক্সপোর্ট করি, পেমেন্ট হয় কিন্তু ডলার টার্মসে। এখন যদি আমার ডলার না থাকে, আমি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করবো কেন? আমার কোনো ইনকাম নাই। আর যুক্তরাষ্ট্র কেন ইম্পোর্ট করে? দে ক্যান নট প্রডিউস চিপ। আপনি কি করবেন? আপনি যে ট্যারিফ দিলেন, মনে করেন আমি একদিন আর এক চ্যানেলে বলেছি আমরা বাংলাদেশে আমরা কোনো ট্যারিফ নেব না, জিরো ট্যারিফ, ফ্রি, লেটস কাম। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে তাই আছে। চীনও করেছে এটা, কানাডাও করেছে তাই। যুক্তরাষ্ট্র কখনো এই পরিমাণ জিনিস এখানে সাপ্লাই দিতে পারে না, বিকজ ইট ইজ কল্ড ফ্যাক্টর কস্ট। আপনার এখানে প্রোডাকশন যদি কস্টলিও হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিভাবে কম্পিট করবেন অন্যদের সাথে? সুতরাং এটি টোটালি ননসেন্স। এই করা এটা অ্যাকচুয়ালি দেখেন ওই সকাল একরকম বিকেল একরকম হচ্ছে ওই কারণ এর ভিতরে কোনো রিসার্চ এবং সার্ভে কিছু নাই। কেন নাই? প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা আবারো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনটা কি উঠিয়ে দিয়েছেন? জি প্রফেসর ডক্টর শওকত আলী, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা শুনছিলাম। আমরা আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ মালিক, নানাবিধ শঙ্কা করা হচ্ছে চায়নাতে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে, অনেক শ্রমিক বেকার হয়ে যেতে পারে, আমেরিকাতে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। এই দুইটি বড় দেশ যখন নিজেদের মধ্যে এভাবে যুদ্ধ শুরু করে দেয়, বাণিজ্য যুদ্ধ শুরু করে দেয়, সেটার ইম্প্যাক্ট তো আসলে পুরো বিশ্ব বাণিজ্যেই পড়বে। আপনার কাছে কি মনে হচ্ছে? চায়নাও তো খুব কড়া ভাষায় কথা বলেছে, আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? চায়না কি নমনীয় হবে, কিংবা আসলে কি হতে পারে পরিস্থিতি? ধন্যবাদ আবুলা। দেখুন, গতকালকে ট্রাম্প একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে ট্যারিফ, এটি একটি কৌশল। তিনি যে ট্যারিফ ডিক্লেয়ার করেছেন, এটা করেছেন একটা কৌশল হিসাবে, যাতে এই দেশগুলো নেগোসিয়েশন টেবিলে আসে। অর্থাৎ ট্রানজেকশনাল
অ্যাটিটিউড থেকে বা অবজেক্টিভ থেকে তিনি কাজটি করেছেন। কালকে উনি খুব ক্লিয়ার করে এটি বলেছেন। তার মানেটা হলো এরকম যে যুক্তরাষ্ট্রের সাথে যে অন্যান্য দেশের বাণিজ্যের যে ডেফিসিট আছে বা ঘাটতি আছে, এটাকে তিনি একটু কমাতে চাচ্ছেন, সহনীয় পর্যায়ে আনার একটা প্রচেষ্টা আমি মনে করি। উনি কথা বলেছেন অনেক কিছু, 125% মতো চায়নার উপর দিবেন, অন্যান্য দেশগুলোর উপর বাড়িয়ে আবার 90 দিনের জন্য স্থগিত করছে। তার মানে সবই হলো তার কৌশল। এই কৌশলের মাধ্যমে ওই দেশগুলোকে বাধ্য করবেন তিনি আলোচনার টেবিল আসার জন্য, যেন আলোচনা করে আমেরিকা যতটা সম্ভব সুবিধা আদায় করতে পারে, সেরকম একটা প্রচেষ্টা আমি এটাকে মনে করি। তো এই ব্যাপারটাতে কিন্তু দেখুন, চায়নাও কিন্তু তাদের যে বক্তব্য, চায়নার যে বাণিজ্য মন্ত্রী তিনি যে কথাটি বলেছেন, তার মধ্যে কিন্তু নরমে গরমে আমরা দেখতে পেয়েছি। নরম কি, তিনি বলেছেন দরজা খোলা আছে, যদি পারস্পরিক শ্রদ্ধা সম্মান দেখিয়ে আলোচনায় আসে তাই আমরা ওয়েলকাম করি, আর ভয় দেখিয়ে কিংবা প্রেসার প্রয়োগ করে বা ব্ল্যাকমেল করে কোনো সমস্যার সমাধান হবে না। তার মানে তিনিও কিন্তু এই কথাটি বলেছেন যে এই ভয় দেখিয়ে না, ব্ল্যাকমেলিং করে না, প্রেসার দিয়ে না, জোর করে না, একটা পারস্পরিক সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে যদি আমেরিকা আলোচনা করতে চায়, তাহলে চায়নাও আলোচনায় রাজি আছে। না হলে তারা বলেছে আমরা ট্রাভেলকে ভয় পাই না, আমরা প্রভোগ করি না ঠিকই, কিন্তু ভয় পাই। তার মানে তারা এটা মোকাবিলা করবে। তো আমরা এই বক্তব্য থেকে এটা বুঝতে পারি যে চায়নাও আলোচনার জন্য প্রস্তুত আছে। আর আজকে ট্রাম্প যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে তিনি খুব আশাবাদী যে চায়নার সাথে একটা ডিল, মানে এই ট্যারিফের উপর একটা ডিল চায়নার সাথে সম্পাদিত হবে। তিনি তার প্রথাগতভাবে কনভেনশনাল ওয়েতে যেরকম বলে থাকেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেমন তার বন্ধু, পুতিনও তার বন্ধু, ঠিক একই রকম ভাবে এই চায়না প্রেসিডেন্ট সম্পর্কে বলেছেন যে হি ইজ, যদি তার ভাষাটা কোট করি, এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন যে হি ইজ বিন, in a true sense, he has been a friend of mine for long. He is very good for both the countries. মানে তিনি চায়নার প্রেসিডেন্টকে কিন্তু বন্ধু হিসেবে আজকে ঘোষণা করলেন আর কি। তাহলে এই সব কিছু থেকে একটা কনক্লুশনে আসা যায় যে যদি এই যুদ্ধটি, বাণিজ্য যুদ্ধটি চলে, টেরিফ যুদ্ধ যদি চলে, তাহলে কিন্তু কারোর জন্য মঙ্গলজনক নয়। এটা যে শুধুমাত্র আমেরিকার চায়নার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে তা নয়, সারা বিশ্বের জন্য। তার কারণ এই দুটি দেশ হলো বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুটি দেশ, 1 নম্বর 2 নম্বর দুটি দেশ। আর এদের বাণিজ্য কিন্তু অনেক বড়। আমেরিকার সাথে চায়নার বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল $582 বিলিয়ন, ডেফিসিট হলো $300 বিলিয়ন মতো। আর এই টোটাল যে বাণিজ্যটা হলো টোটাল ওয়ার্ল্ড ট্রেডের 3%। কাজে এই দুটি দেশের মধ্যে আমরা ধরে নিলাম কোনো সমঝোতা হলো না, ট্রেড ওয়ার চললো, সেক্ষেত্রে যে কাজটি হবে যে দুটি দেশ ভয়াবহ কিছু ক্ষতির সম্মুখীন হবে। নাম্বার 1, আমেরিকা যে কথাটি বলেছে যে আমেরিকার ট্রাম্পের উদ্দেশ্য কি, তিনি বলছেন ম্যানুফ্যাকচারিং খাতকে তিনি সমৃদ্ধ করবেন, অর্থাৎ এদেশেই পণ্য তৈরি হবে, আমরা বিদেশি নির্ভরশীল হব না, সেই পণ্য দিয়ে আমার কনজিউমার্স মার্কেট আমরা স্যাটিসফাই করব। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এই যে ফ্রি মার্কেট বা মুক্ত বাজার অর্থনীতির মূল ক্যারেক্টারিস্টিকটা কি? সেটি হলো যে কনজিউমার্স ডমিনেটেড মার্কেট। কনজিউমাররা তার কনভিনিয়েন্স অনুযায়ী কি কিনবে কি কিনবে না সেটি ডিপেন্ড করে। কনজিউমাররা কি চায়, আমি আপনি, আমাদের উদ্দেশ্য কি থাকে যে কম দামে ভালো জিনিসটি কেনা। তাহলে যদি আমি একটা ম্যানুফ্যাকচারিং, আমি যে জিনিসটা আপনি দেখেন, আমার আপনার সবার জমিস দেখেন, আলপিন থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে সকল ফার্নিচার, কম্পিউটার, ইকুইপমেন্ট সবকিছু মেড ইন চায়না। এখন এগুলো যদি আমেরিকাতে তৈরি হতে যায়, তাহলে যে কস্টিং পড়বে, সেই কস্টিং আলটিমেটলি কার কাছে যাবে? ভোক্তার উপর যাবে। কাজে ভোক্তার তো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার কনজিউমার্স যে প্রাইস, এটা হিউজ সার্জ সৃষ্টি হবে কিন্তু আমেরিকাতে, যে ধাক্কাটা কনজিউমার্সদের নেওয়া খুব অসম্ভব ব্যাপার হবে। সেই সঙ্গে চাইলেই তার ম্যানুফ্যাকচারিং খাত একদিনে উন্নত হয় না, তৈরি করা যায়।
এর সময় লাগে, সেই অন্তর্বর্তীকালীন সময়গুলো বছরের পর বছর লাগতে পারে, সেটা কি হয় গেল এক। চায়নার ক্ষেত্রে দেখেন, সে ধরে নিলাম যে 125% ট্যারিফ দিয়া আমেরিকার ইম্পোর্টার চায়নার পণ্য ইম্পোর্ট করবে না, অন্য দেশের দিকে হয়তো তারা যাবে। সেক্ষেত্রে চায়নার যে এই যে মানে এই মানে হান্ড্রেড থাউজেন্ডস অফ যে এই ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে, মিলিয়নস অফ পিপল তারা বেকার হয়ে যাবে, এটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হবে। ঠিক আমেরিকাতেও তাই দেখেন, যেটি ডক্টর শওকত আলী বলেছেন যে আমেরিকার সরকার যে ঋণ করে এটাকে বলা হয় গভর্নমেন্ট বন্ড। এই গভর্নমেন্ট বন্ডের সেকেন্ড হাইয়েস্ট ভলিউম অফ বন্ড চায়না। চায়নার পার্সেন্টেজ বন্ডের পরিমাণ হলো 759 বিলিয়ন। এক নম্বর পারচেজ করেছেন জাপান, $1 ট্রিলিয়ন। এখন জাপানের ক্ষেত্রে কিন্তু এটা একটা আছে কিন্তু। তাহলে এই দুটি দেশ যদি বলে যে আমি যে এই যে ইতিমধ্যে কিন্তু বন্ডগুলোর ইন্টারেস্ট হয়ে গেছে 5%, ওর তো রিস্ক হয়ে গেছে। এখন যদি এই দুটি দেশ বা চায়না যদি এখন কালকেই বলে যে ফিরিয়ে নাও তোমার বন্ড, আমি ডাম্পিং করবো বন্ড, আমার টাকা ফেরত দাও, আমেরিকা একটা ক্যাটাস্ট্রফিক অবস্থা সৃষ্টি হবে আমেরিকাতে। তো এটি আমেরিকা যে বুঝে না তা না, আমেরিকাও বুঝে, চায়নাও এটা বুঝে। তো দুদেশই এমন একটি অবস্থানে পৌঁছেছে দেখেন, একেবারে মানে বিরোধের চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সেইখান থেকেও কিন্তু দুই দেশের কাছ থেকে আমরা কিছুটা আশা ব্যঞ্জক কথাও পেয়েছি, যেটা চায়নার বাণিজ্য মন্ত্রী বলেছেন যে মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে যদি আলোচনা হয় দরজা খোলা আছে, মানে দে আর রেডি টু নেগোশিয়েট। ঠিক তেমনি ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে তিনি খুবই আশাবাদী যে খুব শীঘ্রই একটা ডিল চায়নার সাথে হবে। এখন আমরা যারা সাধারণ মানুষ তারা সেটাই আশা করব যে একটা ডিল হোক দুজনের মধ্যে, বিশ্ব মুক্তি পাক, কারণ এটা অর্থনৈতিক মন্দা হতে পারে, বৈশ্বিক বাণিজ্য অনিশ্চিত হবে, সারা বিশ্বে একটি মন্দা অবস্থা সৃষ্টি হতে পারে। তো এই অবস্থা থেকে আমরা কেউ চাই না। আর বাণিজ্য যুদ্ধে কিন্তু আসলে কোনো পক্ষই জয়লাভ করে না, যেটা আপনি বললেন। মানে শুধু যে এখানে আমেরিকা এবং চায়না ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই অবস্থা থেকে উত্তরণ হবে। তো আমি আজকে এই দুটি দেশের যে অবজারভেশন বা লেটেস্ট যে অবস্থান, সেটা থেকে এইটুকু অন্তত আশা করছি যে হয়তো একটি ডিল হবে। জি, এবং ট্যারিফ নিয়ে আসলে যে নাটকীয়তা চলছে সেটি আসলে বন্ধ হবে এমনটাই প্রত্যাশা আমাদের। অসংখ্য ধন্যবাদ। দুজনের পর্যালোচনা শুনছিলাম, আরো অনেকগুলো সংবাদ হাতে রয়েছে, আলোচনা হবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথির সঙ্গে আছেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার জন্য সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর শওকত আলী এবং মোহাম্মদ মালেক। দুজন অতিথিকে আবারও স্বাগত জানাই। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করতে চাই, বাংলাদেশ প্রসঙ্গ থাকছে সাথে। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারতের আকস্মিকভাবে বাতিল করার ঘটনাকে অস্বাভাবিক বলছেন দেশটির অর্থনীতিবিদরা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, কিন্তু অর্থনীতিবিদরা বিষয়টিকে অস্বাভাবিক বলছেন। বাংলাদেশ ভারতের বর্তমান যে সম্পর্ক আমার কাছে আসলে অস্বাভাবিক মনে হয়নি। মোহাম্মদ মালেক, আপনার কাছে কি মনে হয়? দেখুন, যে আপনি যে তথ্যটি দিলেন যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে না, এটির সাথে আমিও একমত। যে বাংলাদেশের যে বাণিজ্য নেপাল এবং ভুটানের সাথে, সেই বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে না, কারণ নেপাল আর ভুটানের সাথে বাণিজ্য কিন্তু খুবই কম। যেমন গত বছরের আমরা চিত্র যদি দেখি, নেপালের রপ্তানি হয়েছে বাংলাদেশের মাত্র $60 মিলিয়ন পণ্য, আর ভুটানের রপ্তানি হয়েছে মাত্র $48 মিলিয়ন পণ্য। কাজে $50-60 মিলিয়ন পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেই বাংলাদেশের বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে তা না। এটা তো যে সমস্ত আইটেম যায় এগুলো এয়ারপোর্ট থেকে অর্থাৎ প্লেনেও কিন্তু পরিবহন করা যেতে পারে, হয়তো সেক্ষেত্রে পণ্যের দাম বাড়বে। কিন্তু আসলে বিষয়টিকে আমি সেভাবে দেখছি না। আমি জিনিসটাকে যেভাবে দেখছি সেটি হলো, এটি একটা মানে যে অজুহাতে তারা এটা বাতিল করেছে, বলেছে যে তাদের বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দিতে যেয়ে তাদের পোর্ট এবং বিমানবন্দরগুলোতে চট লেগে যায় এবং তাতে তাদের এটা মানে ব্যয় বাড়ে, যেটা তাদের
ইনকনভিনিয়েন্স সৃষ্টি করে তাদের বাণিজ্যে, এই জন্য তারা এই সুবিধাটা আর প্রদান করবে না। কিন্তু আসলে এই যুক্তিটা যুক্তি নয়, আসলে আমি মনে করি এটা একটি সতর্ক বার্তা ভারতের পক্ষ থেকে। অর্থাৎ এটি দেখিয়ে ভারত একটি বার্তা দিল যে ভবিষ্যতে তারা বাংলাদেশের বিরুদ্ধে আরো কোনো পদক্ষেপ নিতে পারে। এটা একটা সতর্ক বার্তা হিসাবে আমি দেখছি। তার কারণ দেখেন এই যে ট্রান্সশিপমেন্টটা কখন বন্ধ করা হলো, কোন সময়টিতে, আমরা যদি সেই ব্যাকগ্রাউন্ডটা দেখি, ওই সময়ের ঘটনাগুলো দেখি ভারতের সঙ্গে, সেটা হলো যে আমাদের নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন চায়না সফর করেছেন, তিনি তখন 7 সিস্টার্স নিয়ে কিছু কথা বলেছেন। কি কথা বলেছেন? যে এই মানে নেপাল, ভুটান, বাংলাদেশ এই সমস্ত অঞ্চল নিয়ে একটা অর্থনৈতিক অঞ্চল গঠিত হতে পারে, আর বাংলাদেশ এই অঞ্চলের বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। সেই অভিভাবক হিসেবে বাংলাদেশের মাধ্যমে চায়না এই অর্থনৈতিক অঞ্চলে তাদের বিনিয়োগ ত্বরান্বিত করতে পারে। আর যে 7 সিস্টার্স, যে ভারতের 7টি রাষ্ট্র 7 সিস্টার নামে পরিচিত, তো তাহলে সেইখানকার যে মানে তাদের ওই সমস্ত জায়গাতে পণ্য পরিবহন হবে সমুদ্র থেকে, সেটির ব্যাপারে যেহেতু বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশ একটা নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে। তারপর তিনি আরেকটি কথা বলেছেন যে মংলা পোর্টে যে পুনর্নির্মাণ বা পুনর্গঠন বা উন্নয়ন, এইগুলোর জন্য, মডার্নাইজেশন জন্য চায়নাকে তিনি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিস্তা প্রকল্প, সেখানে চায়নার সহযোগিতা তিনি চেয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলো ভারতের জন্য একটা হেডেক হয়ে গেছে, মানে মাথা ব্যথা। তার কারণটি হলো যে এই অঞ্চলে চায়নাকে ভারত তার প্রতিপক্ষ বা শত্রু বলে মনে করে। অর্থাৎ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে চায়নার আধিপত্য ভারত কোনোভাবেই চায় না। যে কারণে আমরা দেখেছি যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বিমস্টেক সম্মেলনেও বলেছে যে এই ইন্ডিয়া হলো বঙ্গোপসাগরের সমুদ্র রেখা, অর্থাৎ তটের সবচেয়ে দীর্ঘ তটরেখা হলো ইন্ডিয়া। তার মানে বাংলাদেশ একমাত্র অভিভাবক নয়। এর পরবর্তীতে যখন সম্মেলনটি হলো, মানে অর্থাৎ মিটিংটি হলো প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী, মিটিং এর পরে সাধারণত এটা তো বাইলেটারাল মিটিং নয়, সাইড লাইনে একটা মিটিং হয়েছে। এই সমস্ত মানে শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে অনেক সময় যৌথ কিছু ঘোষণাও আসে। তো এই ক্ষেত্রে সেটি হওয়ার সুযোগ নেই, যেহেতু এটি ওই ধরনের মিটিং ছিল না। তো তারপরেও যেটি আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার যিনি মানে প্রেসের তিনি মুখপাত্র আর কি, তিনি যে কথাটি বললেন, তার কথাতে দুটি জিনিস আমরা দেখতে পেলাম আর কি। মেনলি অনেকগুলো জিনিসের মধ্যে দুটি। একটি হলো যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে মোদির কাছে, এবং মোদি এ ব্যাপারে তার নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখাননি। তার মানে শেখ হাসিনাকে তিনি ফেরত দিবেন এবং খুব শীঘ্রই ঐতিহাসিক একটা বিচার বাংলাদেশ বিশ্ব দেখতে পাবে। আরেকটি কথা বলেছেন যে ওইখানে নাকি মোদি বলেছেন যে বিগত সরকারের সময় ডক্টর ইউনূসের প্রতি যে অন্যায় এবং অবিচার বা জুলুম হয়েছে, এটি ভারত লক্ষ্য করেছে এবং ভারতে এ ব্যাপারে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতিশীল। মেনলি এই দুটি জিনিস নিয়ে কিন্তু ভারত পরবর্তীতে খুব শক্ত প্রতিক্রিয়া দেখেছে যে মানে অন্যভাবে। এবং ভারত কি বলেছে, তা বরং মোদি বাংলাদেশকে অনুরোধ করেছে যেন সংযত ভাবে কথা বলেন, কারণ দুই দেশের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল এবং অতি কথন এই সম্পর্কের সংবেদনশীলতা হ্যাম্পার হতে পারে এবং সম্পর্ক খারাপ হতে পারে। এমন কোনো বক্তব্য দুই পক্ষতে দেওয়া উচিত নয় যে বক্তব্যের কারণে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হতে পারে, ভাঙন দেখা দিতে পারে, এরকম কিছু কথা বলেছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে একটা মানে ভারতের পক্ষ থেকে কিন্তু একটা কি বলবো অসন্তোষ ছিল। এবং এই যে চায়না, আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, দেখেন শেখ হাসিনা কিন্তু শেষের দিকে চায়নার প্রতি বেশ ঝুঁকে গেছিলেন এবং তিনি কিন্তু চায়নাতে পরপর 2বার সফর করেছেন শেষের দিকে এসে, এবং তিস্তা নিয়ে কিন্তু শেষের সফরে তিস্তার প্রকল্পে চায়নার মানে সাথে তার চুক্তি হবে এরকমও অনেক কিছু দেখেছি আমরা, কিন্তু আসলে কিন্তু কিছুই হয়নি। তো ভারত বরং একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে
চায়নাকে মানে বাংলাদেশের চায়নার যে এই যে নানাভাবে এনগেজমেন্ট, এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না। তো এটা কিন্তু আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে একটা ভারতের পার্লামেন্টারি যে কমিটি আসছে পররাষ্ট্র বিষয়, সেখানে একটা মিটিং তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের যে পতন হলো এই ব্যাপারটা ভারতের নোটিশ ছিল কিনা। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা, সপ্তাহ দেড় আগে বা 3 সপ্তাহ আগে হবে এই বৈঠকটি মিটিংটি হয়েছে। সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হ্যাঁ আমরা জানতাম এবং এটা শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছে, তবে শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো প্রভাব আমাদের ছিল না। অর্থাৎ আমরা প্রভাবিত করতে পারি এরকম কোনো প্রভাব শেখ হাসিনার উপর আমাদের ছিল না তখন। তাহলে দেখুন যে এই চায়নার বিষয়টা তত মানে ভারত অত্যন্ত সিরিয়াসলি নেয় আর কি এই বিষয়টাকে। এখন আমি এটা কিন্তু ভারতের এটা মানে ন্যায় কি অন্যায় সে প্রসঙ্গে যাচ্ছি না, অর্থাৎ ঘটনাটা করছি। তো এই নানা বিষয়ে বাংলাদেশকে একটা সতর্ক করে দেওয়ার জন্য হয়তো এই ট্রান্সক্রিপ্ট সুবিধাটা বাতিল করা হলো। এটা নিয়ে এখন বাংলাদেশকে কাজ করতে হবে। আমি যেটা মনে করি যে এটাকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করার জন্য যে যে পদক্ষেপগুলো বাস্তবসম্মত সেগুলো বা প্র্যাগমেটিক বা আন্তর্জাতিক রাজনীতিতে জিও পলিটিক্স এর যে বিষয়গুলো নিয়ে কাজ করলে ভালো হবে, সেইভাবেই বাংলাদেশ এগোবে সেটাই আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর শওকত আলী। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না, এই অভিযোগ আমরা বারবার পাই এবং আমরা অনেকাংশে কিন্তু বিষয়টা দেখিও। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই বিষয়টি খুব একটা স্বীকার করতে চান না। তিনি কিছুদিন আগেও কিন্তু বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউতে বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো চলছে। সম্প্রতি মোদি কিংবা প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখান থেকেও তিনি কিন্তু অনেক ইতিবাচক বার্তাই কিন্তু দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে যেটা হচ্ছে সেটা সতর্ক বার্তাই বলি না কেন, কিংবা ভারতের বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন দল সেটার প্রতি বিদ্বেষ যাই বলি না কেন, বাংলাদেশের পক্ষ থেকে যেটা হচ্ছে এই সহনশীলতাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি বাংলাদেশ আসলে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়, বন্ধুত্ব রক্ষা করতে চায়, নাকি ভারতের সাথে টেক্কা দেওয়ার মতো সময় শক্তি বাংলাদেশের নেই, এই জন্য বাংলাদেশ আসলে নমনীয় পর্যায়ে আছে, অথবা পররাষ্ট্রনীতি তারা রক্ষা করে যাচ্ছে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এখানে আপনি তো বলছেন যে ভারত বাংলাদেশের ব্যাপারগুলো কখনোই ছিল না, ওই স্বাধীনতার পর থেকে এগুলো করে আসছে, অনেক ইতিহাস আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রথম গভর্নমেন্ট হয় তাকে কি কোন জানান দিয়েছে ইন্ডিয়া, এখনো মনে আছে। বর্ডার এলাকাতে বলা হয়েছিল দো মুজিব এক ইন্দিরা, তার মানে ইন্ডিয়ান একটা রুপির যে মূল্য, মুজিবে 2 টাকা দিলে 1 রুপি ইন্ডিয়ান রুপি আপনি পাবেন। তারপরে তো বাংলাদেশের ইতিহাস সবাই জানে, ইনফ্লেশন দিল, দুর্ভিক্ষ হলো, আমাদের জাহাজটা ফিরিয়ে দেওয়া হলো, অনেক খেলা হয়েছে, তখন থেকে এগুলো চলছে। যাই হোক, আপনার কথা এটা হলো এই, আমি মনে করি নিয়ে যে এটা হতাশার কোনো কারণ আছে। প্রতিবেশীকে চয়েস করে তো আর কেউ জন্মায় না, সে থাকবে, তবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। পতিত সরকার সেখানে আশ্রয় নিয়েছে, এতে স্বীকার করেছে ইন্ডিয়া যে তারা ভুল করেছে ইন দি পাস্ট। বন্ধুত্ব হওয়া উচিত ছিল জনগণের সাথে, তারা এটা না কেয়ার করে তারা একটা দাসত্ব বৃদ্ধি করতে পারে এমন সরকারকে তারা গত 15 বছর চালিয়েছে। এটা কোন বন্ধু দেশের হয় না। আপনি কি সে ভারতের ইলেকশনটা ঠিক করতে পারবেন যেটা সুষমান সমাজ করেছে? আপনি এখন দেখেন এখানে আপনাকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, আপনি মনে করেন 1 টাকায় ক্ষতি হয়েছে, আপনি 3 মাসের জন্য ট্রানজিট বন্ধ করবেন, 6 মাসের জন্য করেন, 1 বছরের জন্য করেন, নো প্রবলেম। কিসের ভারতের বয়ান আমার শুনতে হবে? আমরা স্বাধীন। মনে রাখবেন, বাঙালি জাতীয়তা বললেও জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদী বললেও জাতীয়তাবাদ, এর ভিতরে কোনো পার্থক্য নাই। একটা দেশ জাতীয়তাবাদী সরকার যখনই হয়েছে তার অর্থ হলো আমার দেশে যা কিছু আছে, whether you like it or not, those are the best.
এটা হলো বাংলাদেশের নীতি। ডক্টর ইউনূস সাহেব ভারতে যে চীনে গেছেন, তখন কিন্তু তিনি একটা কথাই বলে দিয়েছেন, আমাদের ইমিডিয়েটলি চট্টগ্রাম বন্দরকে মডার্নাইজ করতে হবে, মোর মোবাইল করতে হবে। গভীর সমুদ্রে আমাদের পোর্ট যে প্রজেক্ট গুলো আছে না, বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়ার চাপে, এটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে। ভারতের ট্রানজিট ফ্যাসিলিটিকে আমাদের বন্ধ করতে হবে আমাদের সাথে। ভারতের কি নিয়ে আমার এত ব্যাখ্যার কোনো দরকার নেই। এই জুজুবুড়ির বয়ানটা তৈরি করে গেছে হাসিনা। আমরা স্বাধীনতার পরও কখনো শুনিনি। আমি নিজে স্লোগান দিয়েছি স্বাধীনতা যুদ্ধের পরে, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার। আজকের কথা না, তখন ট্রানজিট ছিল না। এখন আপনি ট্রানজিট নিলেন, নদীপথ নিলেন, সবকিছু নিয়েছেন। এটা ভারত যত এই ধরনের কাণ্ড করবে, আল্লাহর রহমত, এটা আমাদের জন্য অপরচুনিটি শুরু হবে। ভারতের সাথে কোনো ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাদের কথা বলা উচিত না। আমাদের ট্রান্সপোর্ট, আমাদের যে নদীপথ, নৌপথ, গভীর সমুদ্র, মোংলা পোর্ট, আপনার খুলনাতে চিরাং পোর্ট, এই সমস্ত ফ্যাসিলিটি তৈরি করার একটা বিরাট সুযোগ হয়েছে। আপনি দেখেন, প্রথমে বললো মোদি আমি দেখা করবো না, বিমস্টেকে করবো না। ওরে বাবারে, আমি বড় দেশ, ইউনুস তো ফকিরি দেশ থেকে আছে, কত রকম ইন্ডিয়ান মিডিয়া গুলোতে আমি নিজে পড়েছি। সেটা কি হলো, দাদা উঠে দাঁড়িয়ে ডক্টর ইউনুসকে নমো 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 করে হাতটা জোর করে ইউনুস সাহেবের সামনে দাঁড়িয়ে থাকলো। তার যে যারা তার টিমে ছিলেন সবাই দাঁড়িয়েছে তার সামনে। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার শ্রদ্ধেয় শিক্ষক, হিজ এক্সেলেন্সি পরিষ্কার বলেছে মণিপুরের সমস্যা, ভারতের যে গভীর সমুদ্রের ব্যাপারে, বঙ্গোপসাগরের ব্যাপারে। দিস ইজ বি এ রিয়েল স্টেটমেন্ট। আপনি দেশকে ভালোবাসবেন। আপনি ভারতের বয়ানের এত কি হবে আমার শোনার? তুমি কি আছে তাহলে যাও, তোমার ক্ষতি করিনি আমরা, ইউ ওয়েট অ্যান্ড সি। চীন বলেই দিয়েছে যে আমার 5টা হাসপাতাল ডেজিগনেটেড ফর বাংলাদেশ। গেল ব্যাম্বু, সুযোগ বাংলা কথা। আপনি হারাননি সমস্ত আমাদের ইনকাম, 5 বিলিয়ন আপনি এখানে লস করবেন হেলথ সেক্টর থেকে। পূর্বাচলে এবার যেটা হাসপাতাল তৈরি হবে ঢাকায়, সর্ববৃহৎ চাইনিজ সাহায্যে আমাদের হাসপাতাল। আমাদের ডাক্তারদের সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে চীনের সাথে। চীনের ইউনিভার্সিটি গুলো সবাই বলছে যে আমরা বাংলাদেশের ছাত্রকে বৃত্তি দিয়ে নিয়ে আসবো। ভারত জীবনে এগুলো করিনি। তাহলে ভারত যত নড়াচড়া করবে, আল্লাহর ইচ্ছা আমাদের তত সুযোগ বাড়বে। প্রফেসর ডক্টর শওকত আলী, একটু শেষ মুহূর্তে একটু যোগ করবেন কিনা? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট্ট করে একটু আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব করে যে বিষয়গুলো আদায় করতে পারেনি, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, বর্তমানে ইউনূস সরকার এই বৈরিতা সম্পর্কের মধ্যেও আসলে সেগুলো আদায় করার ব্যাপারে আপনি কেন আশাবাদী হচ্ছেন? অথবা ভারতকে যদি আমরা একেবারেই গুরুত্ব না দেই, ভারতের সাথে বৈরী সম্পর্ক রাখার মতো শক্তি কি আদৌ বাংলাদেশের আছে কিনা? আছে, আছে, আছে। এটা লাগে গাটস। আপনি দেখেন মেক্সিকো আর যুক্তরাষ্ট্র কত বড় দেশ। মেক্সিকো কি বলছে, রেসিপ্রোকাল ট্যারিফ বসাবো তোমার উপরে। কানাডা, যুক্তরাষ্ট্রকে কি বলে দিয়েছে যে আর কি দিন শেষ, তুমি বসেছো 25%, আমি দেবো তোমাকে 37%। আপনি আপনার দেশকে ভালোবাসেন। শোনেন, ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি বা তার দেশের যে প্রধানমন্ত্রী তার দেশকে ভালোবাসে, এতে কোনো আমার অসুবিধা আছে? তারা করতে পারে। আমার দেশের দাসত্ব বৃদ্ধি করার কারণটা কি? 71 সালের স্বাধীনতা যুদ্ধ আমরা করিনি। আমি নিজেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই করেছি। তারপরে আমরা যারা দাসত্ব বৃদ্ধি করেছে আমরা কোনো ক্রমে গ্রহণ করব না। আমরা প্রাউড নেশন, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, ভারত যত জড়াবে তত ভিড় বাড়বে। আপনার দেখেন, আপনার খালেদা জিয়া যখন প্রথম আসে তার কিছু পরে আমরা $4 বিলিয়ন ট্রেড ডেফিসিট ছিল। ওপেনিংটা করেছিল কিন্তু খালেদা জিয়া। তারপরে দেখেন বাড়তি কত রকম আপনি দিয়েছে। বন্ধুত্ব তো আমার আপত্তি নাই, মাস্ট বি অন রেসপেক্ট। সমতার ভিত্তিতে আপনি করবেন। আপনি দাসত্ব ভিত্তিতে করবেন মানেটা কি? ইলেকশনে আপনি হাত দেবেন, আমার দেশের মানুষ কে আপনি মারার সমস্ত যুক্তি দেবেন, অস্ত্রপাতি দেবেন, আইন ঘরে দেবেন, আবার ইয়ার্কি মারেন। মুসলমানরা যখন রাস্তায় গিয়েছে, আপনি দেখেন ভিডিওতে, নামাজ পড়ছে, রাস্তায় এসে তার পায়ে গলা চাপা দিয়ে ধরেছে। বন্ধুত্বের লক্ষণ। ডক্টর ইউনূস
যে কারেজ আপনি দেখেন এখন কেন বলছে মানুষ যে আমরা তাকে 5 বছর চাই, কোন কারণে? কারণ পলিটিক্যাল লিডার গুলো একটার পর একটা, ওয়েদার বিএনপি অর আওয়ামী লীগ, তারা ফেল করেছে টু রিড দি মাইন্ডসেট অফ এ নিউ সাধারণ মানুষ, প্রফেসর ডক্টর শওকত আলী, সাধারণ মানুষ যে প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য চাচ্ছে, এই মানে এই সাধারণ মানুষটা আসলে কারা, তারা কোন প্ল্যাটফর্মে চাচ্ছেন, সেই প্ল্যাটফর্মের ভ্যালিডেশনটা কি? প্ল্যাটফর্ম কিছুই নাই, জনগণ, সাধারণ ইয়ং মানুষ, দোজ হু আর দি রিয়েল ওনার অফ দি কান্ট্রি। এটা আবার আপনাকে বুঝতে হবে। বিএনপি তো দাবি করছেন যে সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে, বিএনপি দাবি করছে সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে, অন্যান্য দল দাবি করছে সাধারণ মানুষ তাদেরকে চাচ্ছেন। নির্বাচন তো হতেই হবে, নির্বাচনের ব্যাপারে তো এটা ইউনূস সাহেব কেউ বলেনি যে হবে না, আগে পরে নিয়ে কথা হচ্ছে। এই যে দেখেন, আপনি যে কথাটা আগেই বলেছেন যে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একজন স্টেটসম্যান, হেড অফ দি স্টেট, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছে, এবং উই আর এভরিডে গেইনিং। আপনি দেখেন লালমনিরহাট নিয়ে, তিস্তা ব্যারেজ নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে, ট্রানজিট আমরা বন্ধ করলে আমাদের কোনো অসুবিধা নেই। উই ডিড নট গেট এনি ওয়ান ড্যাম আপনার পেনি ফ্রম দেম। ডক্টর মশিউর রহমান এরা বলছিল না বাংলাদেশ ভারত মানে দুধের সাগরে বসবে, উনি একজন অর্থনীতিবিদ ছিলেন, সেই সময়ে বলছি ইউ ওয়েট 2 ইয়ার্স, তারপর দেখেন সে লোক আর কথাবার্তা বলে না। আপনি আপনার দেশকে ভালোবাসবেন। জি নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা বাংলাদেশ নিয়ে অনেক বেশি আশাবাদী। আপনি আমাদের আলোচনা আরো শুনতে পারতেন, কিন্তু সময় শেষ হয়ে গেছে, আমি একেবারেই সময় দিতে পারছি না। দুজন অতিথিকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য, ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।